মির্জা আব্বাসের মতো লোকের জীবন তামা করে দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার তো মনে হয় যে যদি ইলেকশন আর দিন 15 থাকতো, মানে মির্জা আব্বাস গলায় দড়ি দিয়ে মরতো কিনা এটা নিয়ে আমার ভয় লাগছে, যে উনি একটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। মনে হয় মানে এটা একটা কৌশল ছিল, এই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কৌশল ছিল। তার ধৈর্যের পরীক্ষা নেয়া, ধৈর্যের পরীক্ষা না, তাহলে টু ক্রিয়েট নিউইসেন্স। এবং এটা সে চিন্তা করছে যে আমার তো তার মতো টাকা নেই, আমার তার মতো ক্যাডার নেই, মাস্টার নেই, তো আমি নিউইসেন্স ক্রিয়েট করব, আমি তাকে সুড়সুড়ি দেবো, আমি তাকে গুতা দেবো, আমি তাকে খোঁচা দেবো। এবং সেই কাজটা শুয়ে খুব ভীষণ রকম স্মার্টলি করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওই যে বাঘের কান চুলকায় দেওয়ার মতো, রাইট, এত করছে। এবং ওটা আমার তো সাহস হতো না। সে ওই মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে ভুকি দিছে, হ্যাঁ, তো ওইটাতে মির্জা আব্বাস ভয় পেয়ে গেছে, তার মন খারাপ হয়ে গেছে। সে বলছে, বাবা আসো বিরিয়ানি খাও। বলছে না, আপনার বিরিয়ানি খাবো না, বিরিয়ানি যদি বিষ মাখাই দেন, আপনার ঘরের মধ্যে টর্চার সেল আছে, যদি আপনি আমাকে ঢুকিয়ে ওখানে আপনি মেরে ফেলেন, তাহলে তো আপনি এত পাওয়ারফুল, আপনি এত বড় মাস্তান, সেই আমার তো কেউ খোঁজ পাবে না। আবার সেখান থেকে চলে আসছে। তো এইভাবে এভরিডে মানে তাকে ভদ্রলোকে টেলিফোন করতো, তার বাসার সামনে যেত, তার সাথে কথাও বলতো, আর বাইরে এসে এমন সব আজে বাজে কথাবার্তা বলতো, একবার ভদ্রলোকের জীবন হারাম হয়ে গেছে। আর কদিন তো আমি তো ওনার চেহারা, ওনার ওয়াইফের দুজনের চেহারা রীতিমতো খারাপ হয়ে গেছে। তো আপনি বোঝার চেষ্টা করুন, এই তরুণরা এত সহজে ছাড়বে না। মানে এই যে জিনিস, এই যে তাসনিম যারা কিন্তু ছাড়বে না, এটা যেটা আপনি যে প্রক্রিয়াটাকে বলছেন, ইজ দিস দ্য রাইট ওয়ে টু চ্যালেঞ্জ পলিটিশিয়ান? না, এটা রাইট ওয়ে না, এটা রাইট ওয়ে না। কিন্তু সামহাও তারা এই কাজটি করে ফেলেছে, এবং এই কাজটি করে তারা জনপ্রিয় হয়েছে। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বেসিক্যালি 100 ভোটও পাওয়ার কথা না। মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারির 100 ভোট পাওয়ার কথা, কিন্তু সে কত ভোট পেয়েছে? নিঃসন্দেহে সে যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ড তার ভোটারদেরকে আকৃষ্ট করেছে। তারা এটা দেখে খুব মজা পেয়েছে। আমাদের মানুষকে, আমরা মানুষ সার্কাস দেখতে পছন্দ করি না? আপনি একটা বাঘের লেজ ধরে টান দিচ্ছেন, হ্যাঁ, পিছনে একটা খোঁচা দিচ্ছেন, বা হাও মাও করে বাঘ কাঁদতেছে, পালাচ্ছে, এই মানুষ দেখতে খুব ভীষণ পছন্দ করে। আমি আমার বাসা ঢাকা কলেজের ওখানে, তো আমি হঠাৎ করে ওখানে বাসায় আসতেছি, ঢাকা কলেজ, তারপরে তার সামনে গভর্নমেন্ট ল্যাবরেটরি, তারপরে হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পেছনে হলো সমস্ত টিচারদের ট্রেনিং দেওয়ার জন্য নাইম, মানে ওখানে যারা থাকেন সব হলো শিক্ষক। ও মাই গড, একদিন দেখি যে গাড়ির ভিড় লেগে গেছে, প্রায় 100-150 লোক দাঁড়িয়ে সেই রাস্তা ব্লক করে রাখছে, এবং সব টিচার, নামকরা টিচার। তা আমি গাড়ির গ্লাস খুলে দেখলাম যে তারা সবাই মিলে 2টা বানর দেখতেছে, মানে একটা ওয়ালের উপর গাছে থেকে 2টা বান্দর নামছে, ও 2টা খেলাধুলা করতেছে, আর এই সব শিক্ষিত লোকগুলো দাঁড়িয়ে বানর দেখতেছে, এবং সেই ওদের ভিড়ে আমি গাড়ি থেকে বেরোতে পারতেছি না। তা আমাদের দেশের মানুষের কিউরিসিটি অনেক বেশি, যে শিক্ষিত পর্যায়ের লোকগুলো একসাথে 100 লোক দাঁড়িয়ে 2টো বানরের বান্দরামি দেখতেছে। এইটা যদি এই অবস্থা, তো সাধারণ মানুষের অবস্থা কী? গ্রামে, আমরা তো গ্রামে মানুষ হয়েছি, গ্রামে ধরেন ভাই ঝগড়া লাগছে, তার স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো আপনদের মধ্যে ঝগড়াঝাটি হলে অনেক গোপন কথা বলা যায়, তুই এটা করেছিস, এটা করেছিস, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে তুই এটা করেছিস, ওটা করেছিস। তো পাড়া প্রতিবেশী 200-300 লোক দাঁড়িয়ে এই ঝগড়া শুনে। আর ছোটো ছোটো বাচ্চারা করে কি, পাশের বাড়ি দিকে শিকা নাড়া দেয় যেন ঝগড়াটা না থামে, হ্যাঁ, এবং যদি ঝগড়া থেমে যায় সবাইকে আহত হয়, যা আরেকটু ঝগড়া কেন চললো না। তো এটা আমাদের একটা কালচার। তো এই যে কালচারটা রাজনীতিতে আগে যেভাবে চলছে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের বাইরে এসে এইবার নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে কাজগুলো করেছে, এটা তো সে উইন করেছে। তো উইন করার পর আগামীতে সে কী করবে? আগামীতে সে যদি মির্জা আব্বাসকে আরেক দফা পায়, তাহলে শ্মশানে আর কবরস্থানে না পাঠায় সে আর গড়ে উঠবে না আর কি। তো এই যে কালচারটা শুরু হয়ে গেছে, তো এটা তারা ছাড়বে না এত সহজে। এটাই কি তাহলে এনসিপির আগামী দিনের রাজনীতিরও কৌশল হবে আপনি বলতে চাচ্ছেন? এটা আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছি, কিন্তু অন্যান্য যারা আছে, যেমন আক্তার যে কাজগুলো করেছে সেটা আবার আলাদা। তারপরে হাসনাত আবদুল্লাহ যেটা করেছে আলাদা। অর্থাৎ এই যে তরুণরা স্থানকাল পাত্রভেদে, আবার ওই যে নওশাদ জমিরুদ্দিন সরকারের ছেলে সানি, নওশাদ জমির সানি, তার এগেনস্টে আবার সার্জি দাঁড়িয়েছে। তো ওরা মানে স্থানকাল পাত্রভেদে যার সঙ্গে যেরকম করা দরকার এবং যেভাবে প্রচারণা করা দরকার, সেই জিনিসটা তারা একটা ইউনিক সেই প্রচারণা এবার করেছে। ইট ওয়াজ ডাইনামিক, ইট ওয়াজ ইনোভেটিভ, অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস অ্যান্ড প্রফেশনাল। তাহলে আপাতত তাদের স্বপ্নের একটা বিরতি বা ভঙ্গ হলেও নতুন স্বপ্ন তাদের জন্য, স্বপ্নের যাত্রা শুরু হতে পারে তাদের এই কৌশল যেটা বলছেন। আমার যে তাসলিম জারার যে কথা, যেটা শুনে আমি বুঝলাম যে তারা থামবে না, তারা যাত্রা শুরু করলো। এবং এখন মানে মূলত যেটা নির্বাচনের আগে তাদের মধ্যে যে অনৈক্যটা শুরু হয়েছিল, সেই অনৈক্যটা জামাত ইসলামের সাথে যাওয়ার কারণে, এখন সব ঐক্য হয়ে যাবে। এখন আপনারা দেখবেন যে জামাত থেকে বের হয়ে আসার পর ঐক্য হবে নাকি জামাতের সাথে থেকে ঐক্য হবে।
জামাতের সাথে থেকে ঐক্য হবে, বিকজ দলের মধ্যে 7 জন সংসদ সদস্য হয়ে গেছে, ফলে ইটস এ ভেরি গুড পার্টি, সাপলাগুলি গুড পার্টি। যারা অভিমান করেছিল জামাতের সাথে তাদের এই জিনিসটা, জামাত যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতায় যাওয়ার মতো একটা পর্যায়ে ছিল, তখন তার মুক্তিযুদ্ধ, তার অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা আসছে। কিন্তু এখন সে বিরোধী দলে থাকবে, বিরোধী দলে থাকার পরে এখন 1971 সালে নারী ধর্ষণ মুক্তিযুদ্ধ ইটস এ পাস্ট। কিন্তু আজকের দিনে যখন একটা ধর্ষণের ঘটনা ঘটবে ক্ষমতাধর লোকদের দ্বারা, একটা দোকানে চাঁদাবাজি হবে এবং সেটা যখন জামাত এবং এনসিপির লোকজন বলবে, দ্যাট উইল বি মোর ডাইনামিক। ফলে এই যে এখন যে ঐক্যটা আছে জামাতের নেতৃত্বে, এটা আরও বাড়তে থাকবে। এবং এনসিপির সাথে শুধু তাই না, আপনি অনেকগুলো লোক দেখবেন, আওয়ামী লীগের অনেক লোক, বিএনপির অনেক লোক জামাতে যোগদান করে ফেলবে, মেজর আক্তারের মতো, কর্নেল অলির মতো অনেক লোক জামাতে যোগদান করে ফেলবে। তাহলে আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এরকম একটা শেপে যাচ্ছে? অবশ্যই শেপে যাচ্ছে, ইসলামাইজেশন এবং জামাতের নেতৃত্বে একটা যাচ্ছে। এবং আগামীতে আপনি দেখেন এই যে চরমনাই পীর সাহেব, যে সে সারা জীবন আফসোস করবে। চরমনাই পীর যে ওখান থেকে বের হয়ে গেছে, এটা তাদের একটা রং, জামাতের জোট থেকে বের হয়ে গেছে, এটা তাদের একটা রং ডিসিশন হয়েছে। তারা যদি থাকতো পটুয়াখালী ওই অঞ্চলে, তার অন্তত 10টা সিট পেত অতিরিক্ত। জামাতের যে এখন 68টা আছে না, মানে ওখানে জামাতের ভোট আর ওদের ভোট যদি হতো, মানে পটুয়াখালী, বরিশাল ওই অঞ্চলে তারা অন্তত 10টা সিট পেত চরমোনাই। এই ঐতিহাসিক যে ভুলটা তারা করেছে, এটা মানে কখনো আবার এই যে দেখেন মামুনুল বিএনপির সাথে, মানে মামুনুল যেখানে গেছে, তো মামুনুল তো জামাতের সাথে গেল, জামাতের সাথে গেল। এখন সেখানে যদি মামুনুল সাহেব যদি এখানে মানে চরমোনাইয়ের ভোট সেখানে থাকতো, চরমোনাইয়ের ভোট থাকতো, তাহলে সে কিন্তু বিজয়ী হয়ে আসতে পারত। হাত পাখার বাতাসটা পেলে তার মানে এখানে ববি পারতো না। আবার দেখুন জুনায়েদ হাবিবি ওখানে যে রুমিন ফারহানা, ওখানে যদি জুনায়েদ হাবিবির সঙ্গে যদি সেই মানে তাদের যে আগের ফজলুল হক আমিনী এই গ্রুপটা থাকতো, তাহলে ওখানে সে কিন্তু জয়লাভ করে আসতে পারতো। জুনায়েদ হাবিবি বরং ওখানে জুনায়েদ সাকির কথা বলছেন, জুনায়েদ হাবিবির কথা, আরেকজন, হ্যাঁ জুনায়েদ সাকির কথা বলছেন, জুনায়েদ হাবিবির কথা বলছেন, রুমিনের বিরুদ্ধে সে যদি বিএনপিতে যোগদান না করে, সে যদি তার নিজের সংগঠন থেকে ইসলামী সংগঠনের মধ্যে তারা একত্র থাকতো, ওখানে বিএনপি রুমিন ফারহানা তাকে পরাজিত করতে পারতো না। একে তো ওই এলাকাটা আমিনী সাহেবের নির্বাচনী এলাকা, ওখানে জুনায়েদ হাবিবির একটা বিশাল মাদ্রাসা আছে, তার নিজস্ব ভোট একটা ব্যাংক আছে। তো সেখানে বিএনপির ভোটগুলোর সাথে করার কারণে ওই জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের একটা রুট আছে, সেই রুটের বাইরে গেলে আর তার সেই জিনিসটা থাকে না। ইসলামিস্ট গ্রুপগুলো আছে, তারা এইবার প্রথমে একত্র হয়েছে, পরবর্তীতে আবার বিভিন্ন রকম ইকুয়েশনের পরে তারা আবার আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু এই যে এখন নির্বাচনের ফলাফলের পরে তারা মনে করবে যে না, জামাত ইজ রাইট, জামাত ইউনিফাইড। বাকি যারা আছে তারা তো সবাই ফেল করছে, বিএনপির সাথে যারা গেছে তারা ফেল করছে, তারপরে নিজেরা মাতব্বরি করার চেষ্টা করছে, তারা ফেল করেছে। ফলে জামাত ঠিক আছে, ফলে জামাতের সাথে ইসলামী দলগুলোর আবার দেখবেন একটা ঐক্য হয়ে গেছে। ওই যে সরওয়ার্দী উদ্যানে যেভাবে একটা ঐক্য, এরকম আর একটা ঐক্য হয়ে গেছে। এবং সেই ঐক্যর সাথে যদি পিছন দিক থেকে আওয়ামী লীগ মানে পিন মারে, যদি বাতাস দেয়, তাহলে এই বর্তমান যারা সরকার পরিচালনা করছে তাদের জন্য আসলে খুব একটা কঠিন। তাহলে আপনার 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করলেও বিএনপির জন্য সামনের দিনগুলো খুব বেশি না, খুব ভালো স্বস্তিকর হবে না। না, হবে না। সংসদের ভিতরে বাইরে তারা এটা হলো যে আইন প্রণয়নের ক্ষেত্রে, গোয়ার্তমি দেখানোর ক্ষেত্রে এই কাজগুলো তারা করতে পারবে। কিন্তু এখন মন মানসিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা নিয়ে তারা শেখ হাসিনার মতো অটোক্র্যাটও হতে পারবে না, আবার সেই জাস্টিস সাত্তারের মতো দুর্বলও হতে পারবে না। এটা 1-2 মাসের মধ্যে বোঝা যাবে, মানে মন্ত্রিপরিষদটা গঠনের পরেই এই জিনিসগুলো বোঝা যাবে। যখন ফাংশন শুরু করবে তখন জাতীয় পার্টির কথাটা আমাদের আলোচনার প্রসঙ্গে একটু এসেছিল। জাতীয় পার্টি কি তাহলে চিরতরেই বিলীন হয়ে গেল, নাকি এটা আর ঘুরে দাঁড়াতে পারবে লাঙ্গল? আমার কাছে মনে হচ্ছে জাতীয় পার্টি আর দাঁড়াতে পারবে না। তবে জাতীয় পার্টি দাঁড়াতে পারবে, জাতীয় পার্টির মূলত এখানে পাটোয়ারি এবং জিএম কাদের, আর ওখানে আছে মশিউর রহমান রাঙা। আর মশিউর রহমান রাঙার বাইরে আরও একজন ভদ্রলোক ওখানে রংপুরে পৌরসভার হয়েছেন। এই 4 জনের বাইরে মানে জাতীয়ভাবে আসলে জিএম কাদের আর পাটোয়ারিকে আমরা চিনি, শামীম হায়দার পাটোয়ারি। কিন্তু তাদের যে বেনিভোলেন্ট প্রফেশনাল যারা লিডার্স রয়েছে, স্টিল দে আর দ্য ফার বেটার দ্যান বিএনপি লিডার্স অ্যান্ড আওয়ামী লীগ লিডার। আপনি একজন আনিসুল ইসলাম মাহমুদ, একজন আনোয়ার হোসেন মঞ্জু, একজন রুহুল আমিন হাওলাদার, তারপরে শেষে আপনি কাজী ফিরোজ রশিদ, এদের যে ওয়েট, এদের যে ধীশক্তি, এদের যে রাজনীতির জ্ঞান, এই সমপর্যায়ের মানে জাতীয় পার্টির এখনও ওই যে চট্টগ্রামের মাহমুদ হাসান চৌধুরী আছে, হ্যাঁ, এখন তারা যদি ইউনাইট হতে পারে
ইউনাইট হয়ে যদি তারা আবার সেই তাদের যে জায়গা, ইউনাইটেড হয়ে তারা যদি জামাতের সাথে একত্র হয়, ইউনাইটেড হয়ে যদি তারা বিএনপির সাথে একত্র হয়, কিংবা ইউনাইটেড হয়ে যদি তারা মানে যাকে বলা হয় এককভাবে পারবে না, আওয়ামী লীগের সাথে হয়, তাহলে তারা ভালো করতে পারবে। আবার জাতীয় পার্টি আগের মতোই 40টা সিট তারা পাবে। আমরা একটু গণভোট আলোচনার প্রসঙ্গে আসি। গণভোটের আমরা শুরুতেই ফলাফল আপনাকে জানিয়ে রাখছিলাম, আবারও আমি একটু রিপিট করি। গণভোটে ভোটার টার্নআউট